আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন সব খবরের আয়োজন নিয়ে আপনাদের জন্য সাজানো আমাদের এই আয়োজনটি। আজকে জানাবো দর্শক রংপুর বিভাগের জেলাগুলোর খবর এবং আমি শরীফুল হক আপনাদের সাথেই আছি। দর্শক, মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট এবং এই মসজিদে মাত্র এক কাতার জামাত হয়। প্রাচীন স্থাপত্যশৈলী এবং নানা রকম কারুকার্যে মণ্ডিত এই পুরো মসজিদটি। প্রাচীন এই মসজিদটি ধারণা করা হয় মোগল আমলের শেষ দিকে এসে নির্মিত হয়। প্রায় 200 বছরের পুরনো এই মসজিদটি আজকে আপনাদের দেখাবো, চলুন ঘুরে আসি। চারিদিকে গাছগাছালিতে ঘেরা আর সবুজ ক্ষেত, এর মাঝেই দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন 3 গম্বুজ বিশিষ্ট এক কাতার মসজিদ। বয়সে পুরনো এই মসজিদটি এখন মিঠাপুকুর বড় মসজিদ নামেই পরিচিত। মসজিদটির ভিতরে নান্দনিক কারুকার্যের ছোঁয়া সবখানে। লতাপাতা, ফুল, জ্যামিতিক নকশা আর সাপের ফনা সদৃশ নকশা দ্বারা অলঙ্কৃত দেয়াল। সামনের দরজা বরাবর পশ্চিম দেয়ালে রয়েছে 3টি মেহরাব। 4 কোণায় পিলারের ওপর রয়েছে 4টি মিনার। মিনারগুলো 8 কোণাকারে নির্মিত। মিনারগুলো ছাদের কিছু ওপরে উঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে। মসজিদটির চারপাশে সুষম গেট সহ রয়েছে বাউন্ডারি দেয়াল। ভেতরে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত 3টি প্রবেশদ্বার। এর দুপাশে পিলারের ওপর রয়েছে ছোট 2টি মিনার। সামনের অংশে পোড়ামাটির কারুকার্য মসজিদটিকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আর মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সুবিশাল 3টি গম্বুজ। ভিতরটা খুব ঠান্ডা পরিবেশ এবং এক কাতারেই মানুষ ধরে ভিতরে। আর ভিতরের অনেক সুন্দর সিস্টেম। এখানে আর কি নামাজ আমিও প্রথম এইমাত্র আজকেই পড়লাম। আমি শুধু শুনি, আমারও বাসা মিঠাপুকুরে, কিন্তু আমার কোনোদিনও আসা হয় না। তো আমি গাড়ি ধরে আসছি এদিকে, এসে নামাজেরও সময় হয়ে গেছে, ভাগ্যটা ভালো হয়তো বা, এই জন্য আর কি আমিও এখানে নামাজ পড়ে যাইতেছি। 3টা গুরমুজ আছে আর 4টা মিনার আছে 4 কোণায়। আর এইরকম নস্কা কোনোখানে আমি দেখি নাই। এটা সৌন্দর্য আর এক কাতারে মসজিদ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রাচীন স্থাপনা এটি। তবে কর্তৃপক্ষের অবহেলার কারণে মসজিদটির সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আসলে একটা ঐতিহাসিক মসজিদ। প্রায় 200 বছর আগে এটা স্থাপিত হয়েছে বলে জানা যায়। তো এখানে নামাজ পড়ে খুব ভালো লাগলো, আর নিয়মিত এখানে নামাজ পড়ি। আর এখানে যে একটা সমস্যা যেটা আমার চোখে বিরাজমান, সেটা হচ্ছে যে এই মসজিদটা ইমাম এবং মুয়াজ্জিমের বিশেষ প্রয়োজন। যে এটা হলে মসজিদে আরও একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। মসজিদ সম্প্রসারণ করা দরকার, হ্যাঁ, এটা প্রধান সমস্যা। বয়সের ভারে নুয়ে পড়া পুরনো মসজিদটির সংস্কার, যথাযথ সংরক্ষণ, দেখভাল ও প্রচারণার কাজ দ্রুত শুরু হবে বলে জানান রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক। প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর আছে সেখানে আমরা তাদেরকে অবহিত করব এই বিষয়গুলো, যেগুলোতে সংস্কার প্রয়োজন। এবং তারা যদি ওখান থেকে কোনো নির্দেশনা দেয়, যেখানে জেলা প্রশাসনের ইনভলভমেন্ট তো থাকবেই, জেলা প্রশাসনের নিজস্ব কিছু এখতিয়ার আছে, এগুলোকে সংস্কার কীভাবে করা যায় সেই সকল প্ল্যানগুলো, পরিকল্পনাগুলো আমরা করব। এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো সবসময়। আপনারা যেহেতু আজকে এটা আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা এই ব্যাপারে খুব শীঘ্রই তাহলে আমরা চেষ্টা করবো যে এই সপ্তাহে আমরা অধিদপ্তরকে অবহিত করার জন্য। মসজিদের দেয়ালে শিলালিপি থেকে জানা যায় মোগল আমলের জনৈক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসিফ 1810 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রসকদম, দুধ আর দইয়ের অপূর্ব এক সংমিশ্রণে বিশেষ এই খাবারটি তৈরি করা হয়। আর এই খাবার খেতে প্রতিদিন ভোজন রসিকরা ছুটে আসেন দূর দূরান্ত থেকে। স্থানীয়দের ভাষায় এই মিষ্টি কিন্তু বদলে দিয়েছে এলাকার চিত্র। কি সেই অপূর্ব মিষ্টি, চলুন আজ আপনাদের দেখাবো। রসকদম, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। আর এই রসকদম বানিয়ে সারা ফেলে দিয়েছেন লালমনিরহাটের বিমল চন্দ্র ও মাধব চন্দ্র নামে 2 ভাই। স্বল্প পরিসরে শুরু করলেও মিষ্টির নাম ডাকে বড় 2টি দোকান দিয়ে বসেছেন 2 ভাই। ব্যবসার প্রথম দিকে আর কি এটা স্বল্প পরিসরে টিন শেডে শুরু করা হয়েছিল। আস্তে আস্তে এটা মানে জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে। এখন ব্যবসার প্রসারের ক্ষেত্রে 2 ভাই 2টি দোকান দিছে। এখন মোটামুটি সারাদিন মিলি 20 থেকে 25 কেজি রসকদম বিক্রি হয়।
তাছাড়া রসকদমের পাশাপাশি মিষ্টি, কালোজাম, দই, রসমঞ্জরি এগুলা মোটামুটি পরিমাণে আর কি বেশি কিনা হয়। দুধ দই দিয়ে বিশেষ ফর্মুলায় তৈরি করছেন ভিন্ন স্বাদের এই রসকদম। প্রতিদিনই কারিগর নিয়ে রসকদম বানাচ্ছেন দুই ভাই মিলে, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতি কেজি রসকদম বিক্রি হচ্ছে 400 টাকায়, যার প্রতি পিসের দাম পড়ছে 40 টাকা। প্রতিদিন দুই দোকানে 80 থেকে 100 কেজি রসকদম বিক্রি হচ্ছে। আমাদের রসকদমটা মোটামুটি 4-5 বছর থেকে বানানো। দূর দূরান্ত থেকে সবাই আসে আমাদের রসকদমের জন্য। আগে বাজার ছিল না, হালকা পাতলা, এখন এই হোটেল হয়ে জাকজম হয়েছে, বাজার সুন্দর চলতেছে। এই দোকান দেওয়ার পরে আস্তে আস্তে এরা মিষ্টি বানাইলো, সন্দেশ বানাইলো, তারপরে ভালো দই বানাইলো। এটার পরে শুরু হলো তাদের একটা নতুন আইটেম, সেটা হচ্ছে রসকদম। এরা যে পরিমাণ বেচা বিক্রি করে, দুইটা দোকানে অন্তত মনে হয় প্রতিদিন লাখ টাকার উপরে ছাড়ায়। দূর দূরান্ত থেকে এই মিষ্টি খেতে আসছেন অনেকেই। বিভিন্ন উৎসবে প্রচুর চাহিদা থাকায় মিষ্টির সংকট দেখা দেয়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। রসকদমটা অনেক সুন্দর হয়, এই জন্য এখানে আসা আমাদের। এনাদের আসার ব্যবহার পরিষ্কার অনেক ভালো লাগে আমাদের, ওই জন্য আমরা এখানে আসি। বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, এখানে মিষ্টি অনেক সুন্দর হয়, পরিবেশ ভালো, ওই জন্য এখানে মিষ্টি খেতে আসছি। আর এখানে মিষ্টি খাওয়ার কারণ হচ্ছে এখানে মিষ্টি অনেক ভালো হয়, এই জন্য আমরা বন্ধু বান্ধব নিয়ে আসি, এখানে খাই। সমুদ্রি আর যে সাদা মিষ্টি আমি বেশি খাই। রসকদম ছাড়াও এখানকার রসমঞ্জরি, কালোজাম, দইয়েরও বেশ চাহিদা রয়েছে। সুস্বাদ, আর অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। আগে একটা ছোট্ট সার দোকান ছিল, ছোট্ট করে মিষ্টির দোকান ছিল, তারপর থেকে আস্তে আস্তে মনে করেন এই মিষ্টি বানানো শুরু করে দিল। ঈদের সময় খুবই বেচা কিনা চলে, মিষ্টি অনেক সময় শর্ট পড়ে যায়। রসকদম, বালিশ মিষ্টি, অনেক আইটেমের মিষ্টি আছে এখানে। এখানে সুস্বাদু রসালো মিষ্টি, অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে। রসকদম মিষ্টি যা তৈরি হয় এখানকার মতন বিক্রি কোনো জায়গাতে হয় না। এখান থেকে মনে করো প্রায় বগুড়ার লোক আসে মিষ্টি নেয়। এক মিষ্টি আমূল পরিবর্তন এনে দিয়েছে সীমান্তের এলাকাতে। মানুষের আনাগোনায় বেড়েছে বেচা বিক্রি, লাভবান হচ্ছেন আশপাশের অন্যান্য ব্যবসায়ীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কখনো শুয়ে, কখনো বা দাঁড়িয়ে চালাচ্ছেন মোটরসাইকেল, আবার এই মোটরসাইকেল চালাতে চালাতেই কখনো বা 5 সিটের ওপর তুলে দিয়ে দিব্যি খেয়ে বেড়াচ্ছেন হাওয়া। মোটরসাইকেল চালাতে চালাতে নানা রকম এই কসরত কিন্তু করে দেখাচ্ছেন কুড়িগ্রামের কৃষক আজাদ আলী। মোটরসাইকেল চালানোর এই বিশেষ পদ্ধতি আজ আপনাদের দেখাতে চাই। হ্যান্ডেলে নেই হাতের ব্যালেন্স, তবুও চলছে মোটরসাইকেলটি। শুয়ে, বসে, দাঁড়িয়ে এমন নানা ঢঙে চালাচ্ছেন মোটরসাইকেল। কখনো সিটের ওপর পা তুলে বসে নানা কসরত দেখাচ্ছেন কুড়িগ্রামের কৃষক আজাদ আলী। শখের বশে মাত্র 16,000 টাকা দিয়ে কেনেন একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল। প্রথমে হ্যান্ডেল ছেড়ে দিয়ে হাত তুলে চালানোর চেষ্টা করতেন, ধীরে ধীরে শেখেন নানা ভঙ্গি। ছোট থেকে আমার একটা শখ, আমি একটা বাইক কিনবো। তো মনে করো এখন কেনার সুযোগ পাই না, পরে আমি মনে করো কাজকর্ম করতে করতে মনে করো যে আমি একটা এনজিও থেকে লোন তুলিয়ে মানে 16-17 হাজার টাকা দিয়ে বাইকটি আমি কিনছিলাম। বাইকটা কেনার পরে মনে করো যে আমি সেই থেকে মনে করো যে আমি বাইক চালাই, আর মাঝে মাঝে যে আমি সার্কাসে মনে করো যে বিভিন্ন প্রকার খেলাধুলা দেখি, এখন খেলাধুলা দেখিয়ে আমারও মনে করো মনে একটু ডাউট হলো যে আমিও একটু চেষ্টা করি দেখি যে আমি একটু পারি নাকি। তো আমি গ্রাম অঞ্চলে যে রাস্তাঘাটগুলো আছে এগুলোতে আমি মনে করো ট্রেনিং দিতে দিতে ইনশাল্লাহ আমি শিখছি। আমি গাড়িতে বসে ইনশাল্লাহ মনে করো যে গাড়িতে বসে চালাইতে পারি, দাঁড়িয়ে চালাইতে পারি, শুয়ে চালাইতে পারি, গাড়িতে বসে খাওয়া দাওয়া করতে পারি, গাড়িতে বসে ঘুমানো করতে পারি। আবার আমি এইভাবে গাড়ি মনে করো যে আমি 16-17 কিলো পর্যন্ত ইনশাল্লাহ আমি হাত ছেড়ে দিয়ে যেতে পারি। আমার পরিকল্পনা আছে যে আমি আগামী দিনেতে যেন আরও মানুষকে সুন্দরভাবে খেলাধুলা দেখাতে পারি। যদি আমাকে কেউ একটু সহযোগিতা করে আমি যেন মনে করো এর চেয়ে ভালো আরও উন্নত ধরনের খেলা দিয়ে মানুষকে দিয়ে যেন আনন্দ দিতে পারি। মানুষ রাস্তাঘাটে চলার ভিতরে মানে চলার গতিতে মানুষ যখন আমাকে বলে যে ওই যে আজাদ যাইতেছে,
মনে করো আমি হাত ছাড়ি দিয়ে আমার ভিতরে দেয়, আমাকেও ভালো লাগে। আজাদের এমন নানা ভঙ্গিতে মোটরসাইকেল চালানো দেখে বিস্মিত এলাকাবাসী। আমি আজাদের বাইক চালা, হাত ছাড়ি দেওয়া, কখনো শুয়ে কখনো দাঁড়িয়ে, এটা দেখে আমাকে খুব ভালো লাগলো। এই জন্য আমি আজাদকে ভোগডাঙ্গা ইউনিয়ন থেকে অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। ও যে এইভাবে গাড়ি চালাবে আমরা জীবনেও কল্পনা করতে পারি নাই। তাকে আল্লাহ করুক, ভালো থাক, ওইভাবে চালাক, ঠিক আছে, আল্লাহ যেন কোনো দুর্ঘটনা না দেয়। সে প্রথম পারতো না, এখন হাত ছাড়ি দেওয়া গাড়ি চালায় এবং দাঁড়াইয়া গাড়ি চালায় এবং শুয়েও গাড়ি চালায়, এমনকি খাবারও পর্যন্ত গাড়িতেই খায়, রানিং অবস্থায় খায়। এটাই আসলে আমাদের এলাকাবাসীর সবাইরে ভালো লাগে। দুর্ঘটনার ভয়ে শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আজাদকে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে মোটরসাইকেল চালাতে নিরুৎসাহিত করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মূলত ইউটিউব দেখে তিনি অনুপ্রাণিত হন ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করতে। তারপর তিনি শুরু করেন একটি জলাবদ্ধ পতিত জমিতে ব্যাগিং পদ্ধতিতে লাউ চাষ। আর ধীরে ধীরে বদলাতে থাকে তার ভাগ্য এবং দেখতে থাকেন স্বপ্ন। ঠাকুরগাঁওয়ের কৃষক রুবেল এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে চেষ্টা করছেন তার ভাগ্য ফেরাতে। পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। ব্যাগিং পদ্ধতিতে এমন সবজি চাষ করে সফলতা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রুবেল। টাঙ্গন ব্যারেজ এলাকায় পানি জমে থাকা পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এলাকাটি নিচু এবং টাঙ্গন নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর বর্ষাকালে 4 মাস জলাবদ্ধতা থাকে, যে কারণে কোনো বছরই চাষাবাদ করতে পারেন না তিনি। ইউটিউব দেখে অনুপ্রাণিত হন ভাসমান সবজি চাষে। 30 শতক জমিতে 80টি ব্যাগে এবার পরীক্ষামূলকভাবে লাউ চাষ করেছেন রুবেল। এতে 30 থেকে 35 হাজার টাকা খরচ হলেও 80 হাজার টাকার উপরে লাভ করবেন বলে আশাবাদী তিনি। বাঁধের কারণে আমাদের এখানে অনেক জমি পানিতে 4 মাস পানিতে ডুবে থাকে, এখানে আমাদের কোনো আবাদ পানি হয় না। এখানে আমি ভাসমান সবজির লাউ চাষ শুরু করছি, ইউটিউব দেখে আমি শুরু করছি। এখন আমার লাউ গাছ লাউ ধরছে, লাউ আমি কাটতেছি, এখান থেকে আমি খুব লাভবান হচ্ছি। আমার খরচ হয়েছে 30 হাজার টাকা প্লাস খরচ হয়েছে। আশা করা যায় যে আমি 70-80 হাজার টাকা বিক্রি করতে পারবো। রুবেলের এই ভাসমান সবজি চাষে সেচ দেবার মতো নেই বাড়তি ঝামেলা। পরিচর্যা ছাড়া তেমন কোনো পরিশ্রম করতে হয় না। তাকে দেখে পরিত্যক্ত ডোবা জলাশয় বা অনাবাদি জমিতে ভাসমান ব্যাগিং পদ্ধতিতে চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। প্রজেক্টটা খুব ভালো লাগলো যে পানির উপরে এভাবে বস্তাতে করে মাটি দিয়ে প্লাস সার দিয়ে সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছে। এটা দেখে খুব সুন্দর লাগলো এবং আমার মনের মধ্যে এটা একটা অনুপ্রেরণা জাগলো যে আমিও চেষ্টা করব। আমাদেরও এরকম কিছু পানির মধ্যে কিছু জায়গা আছে, তো চেষ্টা করব যে আমিও যেন এরকম লাউ চাষ করতে পারি কিংবা অন্যান্য কিছু একটা চাষ করতে পারি। লাউগুলা নিয়ে খাইছি, অনেক সুস্বাদু। তারপরে লাউ উৎপাদন চাষটাও অনেক ভালো। আর ওগুলা বাজারে কিনি, এগুলা সার্ভিস যুক্ত, আর এটা সার্ভিস মুক্ত, তাই আমাদের কাছে অনেক ভালো লাগলো। এই জায়গাটা পুরো থাকা, কোনো আবাদ হয় না। এই আবাদ নতুন বাইর হয়েছে, এটা আবাদ করতে অত্যন্ত লাভ পায় তারা। পতিত জমি ব্যবহারে কৃষকদের কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সদরের টাঙ্গনব্রিজ এলাকায় এবার একটু ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের রুবেল হোসেন নামে একজন কৃষক, তিনি মাচায় লাউ গাছ লাগিয়েছেন। জলাবদ্ধ অবস্থায় রয়েছে বর্তমানে, সেই জায়গায় তিনি মাচা করে সেখানে 80টি বস্তায় লাউ গাছ লাগিয়েছেন। তো আমরা রুবেল হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ করে সাময়িক পতিত জমির ব্যবহার, সেটিকে আমরা যত বেশি বাড়াতে পারবো তত আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে যে আমাদের উৎপাদন সেটিকে কন্ট্রিবিউট করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে এই বিষয়ে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা এই ধরনের আরও পতিত জমি যদি আমাদের সামনে আসে, আমরা সেখানে সেগুলো ব্যবহারের বিষয়ে কৃষকদের সাথে আমরা উদ্যোগ গ্রহণ করব।
এবছর ঠাকুরগাঁওয়ে খরিফ মৌসুমে ৫,৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৩২৫ হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের বিভাগীয় খবরের আয়োজনে। ভিন্ন রকমের এবং নতুন স্বাদের সব গল্প নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।